মৃত্যু ফাঁদে পরিণত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ৯ মাসে 450-র বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে 284 জনের। প্রশাসনের দুর্বল নজরদারিকে দুষছেন সংশ্লিষ্টরা। 7 মাসের মাথায় পটুয়াখালীর শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার রায়, 2 জনকে 13 বছর, 1 জনকে 10 বছরের কারাদণ্ড। স্বজনদের অসন্তোষ। এবং চট্টগ্রামে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো ছিনতাইকারী আকাশ সহ গ্রেপ্তার 7 চীনা নাগরিককে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আহত হয়ে ভর্তি ছিল হাসপাতালে। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন জনপদের, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। সড়ক মহাসড়কে ঘুরছে চাকা, যে চাকা সচল রাখে দেশের অর্থনীতি ও যোগাযোগের প্রাণ প্রবাহ, অথচ সেই চাকাই কেড়ে নিচ্ছে অগণিত প্রাণ। প্রতিদিন পিচ ঢালা রাস্তায় ঝরছে রক্ত, নিভে যাচ্ছে স্বপ্ন ভরা জীবন। গেল 9 মাসে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কই 465 দুর্ঘটনায় প্রাণ গেছে 284 জনের, আর আহত হয়েছে 509 জন। 84টি অপরিকল্পিত ইউটার্ন বেশিরভাগই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। অসাবধানতা, ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন, উল্টো পথে চলাচল আর প্রশাসনের দুর্বল নজরদারি যার মূল কারণ। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফোরকান আহমেদ। গেল 22 আগস্ট কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের ইউটার্নে কন্টেনারের নিচে চাপা পড়ে নিহত হয় এক পরিবারের 4 জন, যাতে নিঃস্ব হয় পরিবার। দুর্ঘটনার পর চালক আটক হলেও স্বজনদের আকুতি আর কোনো পরিবারে যেন এমন কালো ছায়া নেমে না আসে। ভাই হারাইছি, বাতিজা হারাইছি, বাবি হারাইছি, সবাই তো হারালাম। পুরা ফ্যামিলিটাই শেষ, পুরা ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। এইভাবে জানি ভবিষ্যতে জানি এইভাবে কোনো আর কোনো কেউ ছেলে না হারাক, কেউ ভাই না হারাক। যে দুর্ঘটনাগুলো ঘটছে অহরহ আমরাও তো যদিও সমাজসেবক, কিন্তু পরিবহনটা তো আমাদের হাতে না। এই নিরাপত্তাটা যেন সরকার একটু কড়াকড়িভাবে নেয়, এটা আমার কাছে জোর দাবি। আলোচিত এই দুর্ঘটনা ছাড়াও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য মতে গেল 9 মাসে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই 465টি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ গেছে 284 জনের, আহত হয়েছেন 509 জন, আর পঙ্গুত্ব বরণ করেছেন বহু চালক ও যাত্রী। আর পুরো রিজিয়নে 842 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 525 জন। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ছুটে চলে বন্দর থেকে রাজধানীতে। 2 লেন থেকে 15 বছর আগে মহাসড়কটি 4 লেনে উন্নীত হলেও বাড়েনি নিরাপত্তা। কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ, যাতে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা। কুমিল্লার 104 কিলোমিটার অংশে রয়েছে 84টি ইউটার্ন। সড়ক বিভাগের অপরিকল্পিত এসব ইউটার্নের বেশিরভাগ এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে, যার জন্য দায়ী করা হচ্ছে উল্টো পথে যান ও নিষিদ্ধ 3 হুইলারের দৌরাত্ম্যকে। এদিকে নিরাপদে সড়ক পারাপারের জন্য 55টি ফুটওভার ব্রিজ থাকলেও বেশিরভাগই ব্যবহারহীন। সড়কের বিভিন্ন অংশ দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন চলাচলকারীরা। এছাড়া যানবাহনের বেপরোয়া গতি, নিদ্রা চোখে গাড়ি চালানো, ফিটনেসবিহীন পরিবহন ও সংশ্লিষ্ট প্রশাসনের দুর্বল নজরদারিতে অনিরাপদ হয়ে উঠছে সড়ক। সরকারের যে নির্দেশনা আছে বা ফুটওভারগুলো দিয়েছে, এগুলো যদি আমরা যাতায়াত করতাম তাহলে দুর্ঘটনা হতো না। আমার তো ওভারব্রিজে উঠতে কষ্ট হয়, এই জন্য উঠতে পারতেছি না। তো দুর্ঘটনা যদি মারা যান তাহলে দায় দিব কাকে? আল্লাহ রাতে। নিরাপদ সড়কের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে, এখন করার পরে জনসচেতনতার অভাব। এখানে উল্টা অটো, সিএনজি হইতে আরম্ভ করে সব গাড়ি উল্টা পাল্টা যায়। আমরা তো পেটে দেয় পুলিশের ভয়ে মানে ফাঁকে ফাঁকে চালাই আর কি। এই উঠান ঘুরতে হলে মনে করেন মিনিমাম 2 কিলোমিটার ঘুরে লাগবে। বেশিরভাগ গাড়ি, শুধু আমি না, বেশিরভাগ গাড়ি মনে করেন সিএনজি, অটো রিক্সা সবাই দিক দিয়ে রং সাইডে ঢুকে যায়। আমরা প্রতিনিয়ত এখানে মানুষের প্রাণ যাচ্ছে, প্রতিনিয়ত এখানে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। এই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, একটা ইউলুপ করবে এবং 3টা আন্ডারপাস করবে। নানাবিধ প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইউলুপের কাজগুলো আর হচ্ছে না এবং আন্ডারপাসের কাজও থেমে গেছে।
হাইওয়ে পুলিশ বলছে অসচেতনতা, উল্টো পথে গাড়ি চলাচল, 3 চাকার যান এবং ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনাই দুর্ঘটনার মূল কারণ। আইন প্রয়োগ করেও অনিয়ম ঠেকানো যাচ্ছে না বলছেন তারা। পার্টিকুলার একটা দিবস নিরাপদ হবে ঠিক আছে, বাট আমরা চাই প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড নিরাপদ থাক। সড়ক অবকাঠামো সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, অবশ্যই এটা অন্যতম কারণ। তো আমরা আরও যে 10-12টা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, আমাদের প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করতে হবে। রোডস অ্যান্ড হাইওয়ে তাদের অবকাঠামোগত যেই চেঞ্জ সেগুলো করার জন্য, যেমন গত সপ্তাহে মিটিং ছিল, ওইখানেও আলোচনা হয়েছে, তারা সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে। বিআরটিএ বলছে সড়ক নিরাপত্তা বাড়াতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া গেল 1 বছরে 567 মামলার পাশাপাশি আদায় করা হয়েছে 1,35 লাখ টাকা জরিমানা। মোবাইল কোর্ট তো প্রতিনিয়ত প্রতি মাসে মোবাইল কোর্ট হয় আমাদের, এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট হয়। রেভিনিউ আদায়ের পাশাপাশি যে আমরা কার্যক্রম গ্রহণ করছি, যে প্রশিক্ষিত চালক তৈরি করার ক্ষেত্রে আমরা নবায়নের সময় যে একটা পুরো দিন প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের, এই প্রশিক্ষণটা দিয়ে কিন্তু যারা যারা প্রশিক্ষণ গ্রহণ করছে আমার মনে হয় তারা মোটিভেশন হচ্ছে। প্রত্যেকটি স্কুলে সড়ক নিরাপত্তার জন্য মাদ্রাসা, স্কুল, প্রত্যেকটা জেলায় 5টি করে স্কুল নির্ধারণ করা হয়েছে, যে প্রত্যেক স্কুলে আমরা যাব, যে সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরব। প্রতি বছর 22 অক্টোবর আসে সড়ক নিরাপত্তা দিবস, কিন্তু প্রতিশ্রুতির কুয়াশায় হারিয়ে যায় এর বাস্তব প্রভাব। কতটুকু দায় নিচ্ছে সড়ক বিভাগ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ? এবার সড়ক নিরাপত্তা দিবসের প্রতিশ্রুতি যেন না থাকে শুধু ক্যালেন্ডারের পাতায়, বরং বাঁচিয়ে রাখুক প্রতিটি মানুষকে, প্রতিটি পরিবারের স্বপ্নকে। সেই প্রত্যাশা সবার। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025। দিবসটি উপলক্ষে সকালে চট্টগ্রামের লালখান বাজার থেকে বিআরটিএর আয়োজনে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। এ সময় র্যালিতে অংশ নেয় স্কুল কলেজের শিক্ষার্থী ও যানবাহনের চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে চালকদের নিয়ে চলে সচেতনতামূলক সভা। এছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহত 9 পরিবারকে 39 লাখ টাকা প্রদান করে বিআরটিএ। দিনটি উপলক্ষে খুলনা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে র্যালি শুরু হয়, জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার তুলে ধরেন বক্তারা। কিশোরগঞ্জেও সড়ক দিবসের র্যালিতে অংশ নেন শিক্ষার্থী, পরিবহন চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া কুমিল্লা, মাগুরা, সাভার সহ দেশের বেশিরভাগ জেলায় সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে নিরাপদে সড়ক দিবস পালন করা হয়। 7 মাস পর পটুয়াখালীতে জুলাই অভ্যুত্থানের শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 2 জনকে 13 বছর ও 1 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার 3 আসামির বয়স বিবেচনায় নিয়ে এই রায় দেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে রায় নিয়ে অসন্তোষ জানিয়েছে বাদীপক্ষ। জসিম পারভেজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। গেল বছরের জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে নিহত হয় বাবা জসিম উদ্দিন। সেই শোক কাটতে না কাটতেই নিজের জীবনে নেমে আসে দুর্বিষহ কালো আধার। চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হন জুলাই আন্দোলনে নিহত জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে গভীর মানসিক আঘাতে ভুক্তভোগী লামিয়া বাধ্য হয় আত্মহত্যা করতে। বুধবার দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলায় রায় দেয়। রায়ে 2 জনের 13 বছর করে ও 1 জনের 10 বছরের কারাদণ্ড দেয় আদালত। 3 আসামির বয়স বিবেচনায় এই রায় দেয়া হলেও বাদীপক্ষের দাবি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। তবে রায়ে সন্তুষ্টি জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি নয় কিসের জন্য 13 বছরেরই দিল, আর ঠিকই আমার সামনে দিয়ে 13 বছর হাইটটা দিতে পারবো। সঠিক রায় আমরা পাই নাই, এটা জীবনের বিনিময়ে মাত্র 10 বছর, এটা আইন হইতে পারে না। এর রায় আমি সঠিক খুশি না, আমার তো আর কোনো কৈফিয়ত নাই। এই রায় আমি কিসের জন্য 10 বছর
জীবন ত্যাগ হইলে এই দর্শনে। 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শেষে আজকে রায় প্রদান করে। সঙ্গত কারণেই আমরা সর্বোচ্চ শাস্তি আসামির হয়েছে এবং আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আমরা সন্তুষ্ট। আসামিদের প্রত্যেকের বয়স 17 বছর। রায় ঘোষণার পর তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এখন পটুয়াখালী চমেক হাসপাতালে পুলিশকে ছুরিকাঘাত করে পালানো ছিনতাইকারী আকাশকে 6 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের পর গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এই ছিনতাইকারী। ফয়সাল করিমের প্রতিবেদন। প্রথমে পুলিশের সাথে ধস্তাধস্তি, এরপর তাদের একজনকে ছুরিকাঘাত করে পলায়ন। দৌড়ে পিছু নিয়েও গণপিটুনিতে আহত ছিনতাইকারীর নাগাল পায়নি পুলিশ। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি মঙ্গলবার রাতের চট্টগ্রাম মেডিকেল কলেজের একটি ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ। পুলিশ হেফাজত থেকে সংঘবদ্ধভাবে আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় চট্টগ্রামে। এরপর তাদের ধরতে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। রাতভর অভিযান চালানোর পর চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাওয়া আসামি ইমাম হোসেন আকাশ সহ চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। মূল যে ছিনতাইকারী গতকালকে যে ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তাকে আমরা সীতাকুণ্ড এরিয়া থেকে আমরা করি, সীতাকুণ্ডের কুমিরা থেকে, এবং অন্যান্য যারা আছে ছোট পিসি আকাশ, যেটা আমার পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে, তাকে আমরা পদেঙ্গা থেকে অ্যারেস্ট করি এবং অন্যান্যগুলোকে নগরের বিভিন্ন জায়গা থেকে আমরা অ্যারেস্ট করি। মোট 7 জনকে আমরা অ্যারেস্ট করি। পুলিশ বলছে চট্টগ্রাম শহরের পথচারী বা ভিকটিমদের ছুরি মেরে ছিনতাই করে এই চক্র। আত্মীয় স্বজন নিয়ে যারা গড়ে তুলেছে নিজস্ব বাহিনী, যাদের সবার নামে নগরের বেশ কয়েকটি থানায় আছে মামলা। শুধু আকাশের বিরুদ্ধেই আছে চুরি ছিনতাইয়ের ডজনখানেক মামলা। অর্থাৎ এভাবেই তারা বলতে গেলে সবাই আত্মীয় স্বজন, এইসব কাজে তারা জড়িত। আমি আবার বন্দর থানার অফিসার ইনচার্জ এবং বন্দর থানা থেকে যিনি সম্প্রতি পদেঙ্গা থানায় গেছেন, ওই 2 অফিসার ইনচার্জ আমাকে যেটা ব্যাখ্যা করলেন যে এরা দুর্ধর্ষ ছিনতাইকারী। এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাই করে মোবাইল মানিব্যাগ হাতিয়ে নেয় আকাশ। পরে গণপিটুনিতে আহত হয় সে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে সমবেত হন বিভিন্ন কারখানার কয়েকশো শ্রমিক। পরে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেন। পরে বন্দর অভিমুখে মিছিল বের করেন তারা। এক পর্যায়ে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে চলতি মাসের মধ্যে দাবি মানা না হলে আগামী 1 নভেম্বর অনশন কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শ্রমিক নেতারা বলেন, দেশের বন্দর বিদেশিদের দিলে বহিঃশত্রুর হুমকির মুখে পড়বে। এদিকে মাসুল বাড়ানো সহ একই দাবিতে পরিবহন শ্রমিক, ব্যবসায়ী সংগঠন সহ নানা পক্ষ কর্মসূচি পালন করছে। বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডাবলবনি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল। আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি, আর তারা বন্দরমুখে আর যেতে পারে না। 11 দিনের আন্দোলন শেষে সারা দেশে এমপিওভুক্ত স্কুলগুলোতে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। এতে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গণ। সকাল থেকে ময়মনসিংহের প্রতিটি এমপিওভুক্ত স্কুলে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় প্রতিটি স্কুল প্রাঙ্গণ। চিরচেনা রূপে ফিরছে শ্রেণী পাঠদান। অনেকদিন পর শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে আবারও ক্লাসে বসতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। এদিকে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি আগামী বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে বাড়তি ক্লাস নেওয়া হবে বলে জানান শিক্ষকরা। 10-11 দিন পর ক্লাসে আসলাম। আমার আজকে ক্লাসে এসে খুবই ভালো লাগছে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা। আমরা আবার ক্লাস শুরু করে দিয়েছি, কিন্তু সামনে আমাদের বার্ষিক পরীক্ষা। যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের মনে হয় যে আরেকটু ভালো করে পড়াতে হবে। বাড়তি ক্লাস করে হোক বা ক্লাসে বেশি সময় নিয়ে হোক, আমাদের যে পরীক্ষা, আমাদের বার্ষিক পরীক্ষার আগে পরীক্ষা নিয়ে হোক, আমরা তাদেরকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।
সনাতন ধর্মের দীপাবলি উৎসবের একদিন ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে শুরু হয় বন্দরের কর্মচঞ্চলতা। আমদানি রপ্তানির পাশাপাশি স্বাভাবিক রয়েছে বেনাপোল কাস্টম হাউস। শুরু হয় চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের পারাপার। এর আগে মঙ্গলবার দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম ঘোষণা করে বন্ধ। একদিন ছুটির পর সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। দুদেশের ব্যবসায়ীরা এখন নিয়মিত বাণিজ্য কার্যক্রমে অংশ নিচ্ছেন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন.tv।